হ্যালো, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ ইমরান খান। আজকে থেকে আমরা এই চ্যানেলে একটা নতুন প্লেলিস্ট শুরু করব এবং এই প্লেলিস্টটা হবে অবশ্যই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের উপরে। তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের উপরে একটা যেহেতু ফুল প্লেলিস্ট করব এবং আমি চেষ্টা করব এই প্লেলিস্টে বেসিক থেকে একেবারে অ্যাডভান্স পর্যন্ত অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের টপিকগুলো থাকবে। ঠিক আছে? তো আজকে হচ্ছে আমাদের এই প্লেলিস্টের প্রথম ভিডিও এবং এই ভিডিওতে আমরা দেখব হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কী, কেন এবং কী জন্য হচ্ছে আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা শেখা প্রয়োজন এবং কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা দিয়ে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং শিখব এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের বেসিক কিছু কনসেপ্ট নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। ঠিক আছে? তো আমরা যেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা চয়েস করছি আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের এই প্লেলিস্টের জন্য, সেটা হচ্ছে গিয়ে C#। তো এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে এত এত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থাকার পরে কেন C# দিয়ে আমরা করব। ওকে, কারণ হচ্ছে আমরা জানি C++, জাভা, পাইথন আরও অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে যেগুলো হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড, মানে সেগুলো দিয়েও অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করা যায়। বাট কেন আমরা C#ই ব্যবহার করতেছি? তো আমরা কেউ হয়তো অনেকে হয়তো জানি বা অনেকে হয়তো জানি না যে হচ্ছে C# কিন্তু মাইক্রোসফটের বানানো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই কারণে এটার কিন্তু অনেক বেশি একটা কমিউনিটি সাপোর্ট আছে, প্লাস এটা এন্টারপ্রাইজ গ্রেড, যত বড় বড় সফটওয়্যার আছে সেখানেও ব্যবহার করা হয়। এর মানে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে যদি আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং শিখি সেটা আমাদের জন্য অবশ্যই বেনিফিট হবে এবং C# কিন্তু বাই ডিফল্ট অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যেই কনসেপ্ট আছে সেটা ফলো করে। ঠিক আছে? তো আজকে আমরা মেনলি প্রথম ক্লাস যেহেতু আমাদের, আজকে আমরা খুব বেশি যাব না। আজকে আমরা বেসিক কিছু বিষয় নিয়ে আলোচনা করব, যেমন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কী, কেন এবং কেন দরকার এবং এটার বেসিক কিছু কনসেপ্ট, এগুলো নিয়ে হচ্ছে আলোচনা করব। তো আপনারা যদি দেখেন যে এটা হচ্ছে গিয়ে আমাদের বয়লার প্লেট C# প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের। তো আরেকটা বিষয়, এই প্লেলিস্ট যদি আপনি দেখতে চান পুরোটা, তাহলে অবশ্যই আপনাকে C# বেসিক নলেজ থাকা লাগবে, নাহলে তো আপনি বুঝবেন না, কারণ আমরা ফুল প্লেলিস্টই কিন্তু C# দিয়ে করব। তাহলে অবশ্যই আপনাকে C# একটা বেসিক নলেজ থাকাই লাগবে, তাহলে আপনি বিস্তারিত বুঝতে পারবেন সহজে। ঠিক আছে? কারণ আমরা এই প্লেলিস্টে C# নিয়ে বেশি আলোচনা করব না, কারণ আমি ধরেই নেব আপনারা C# প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা জানেন। C# প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিন্তু খুব বেশি কঠিন না। আপনি যদি সি বা C++ অথবা জাভা এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো জেনে থাকেন, তাহলে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আলাদা কিছু না, কারণ আমরা জানি সব ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই বেসিক কিছু কনসেপ্ট থাকে, যেমন হচ্ছে ভেরিয়েবল, ডাটা টাইপ, লুপ, ফাংশন। ঠিক আছে? তো ওইগুলো হচ্ছে বেশিরভাগ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কাছেই সেম, যেমন জাভা এবং C# কিন্তু খুব কাছাকাছি। ঠিক আছে? তো আপনি যদি জাভা পারেন তাহলে C#-এ আপনার কোনো প্রবলেম হবে না আশা করতেছি। তো এখানে আমরা একটা C#-এর বয়লার প্লেট দেখতে পাইতেছি। তো এটা হচ্ছে বয়লার প্লেট, এটা হচ্ছে আপনি যখন C# প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লিখতে চাইবেন, এই এতটুক জিনিস আপনাকে সবসময় লিখতে হবে, এই লাইনটা বাদে। ঠিক আছে? এই লাইনটা বাদে এতটুক জিনিস আপনাকে সবসময় লিখতে হবে। ঠিক আছে? তো এই যে এগুলো কি না কি, এগুলো আশা করি আপনারা সবাই জানেন, কারণ আমরা তো C#-এর ক্লাস নিতেছি না, আমরা হচ্ছে গিয়ে ওওপি ক্লাস নিতেছি। ওকে, তাহলে এখন যেটা বিষয় সেটা হচ্ছে গিয়ে অবশ্যই এগুলো আমরা জানবো, কারণ হচ্ছে এগুলো ওপির কনসেপ্টের ভিতরই পড়ে। ঠিক আছে? বাট হচ্ছে এগুলো আমরা আস্তে আস্তে জানবো। আপাতত আমরা কিছু থিওরি নিয়ে আলোচনা করি যে কেন আমাদের ওপির প্রয়োজন হলো এবং কেন হচ্ছে আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা শেখা উচিত। ঠিক আছে? তাহলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের প্রয়োজনীয়তা কেন আসলো? কারণ হচ্ছে আমাদের কাছে সি এর মতো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, যারা হচ্ছে আপনার ওপি সাপোর্ট করে না। ওই রকম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আসলে সমস্যাটা কী ছিল? ঠিক আছে? তো ওই রকমের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোতে মেন যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে কি কোডের রিউজেবিলিটি কম ছিল। মানে একই প্রবলেমের জন্য, একই সলিউশনের জন্য কিন্তু আপনাকে বারবার কোড লিখতে হতো। ঠিক আছে? মানে একটা প্রবলেমের সলিউশন আপনি যদি করতে চাইতেন, যদি সেম টাইপেরই সলিউশন হইতো, তাহলে কোডগুলো বারবার লেখা লাগতো। ওকে, তাহলে এই সমস্যার সমাধান করার জন্য এবং কোডের যাতে রিপিট করা না লাগে, এবং আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনি যদি রিপিট কম করেন কোডের, তাহলে একটা ভুল যদি হয়ে থাকে আপনার আগের কোডে, আপনি যদি সেই সেম কোডটা যদি অন্য কোনো জায়গায় পেস্ট করে থাকেন, তাহলে কিন্তু যদি এক জায়গায় ভুল হয় তার মানে আপনাকে দুই জায়গায় কিন্তু চেঞ্জ করা লাগতেছে। বাট আপনি যদি এমন একটা কোড বানান যেটা আপনি সব জায়গায় ব্যবহার করতে পারতেছেন, তাহলে ওই কোডে যদি কোনো সময় ভুল হয়, তাহলে আপনি জাস্ট ওই মেন জায়গাটায় যদি চেঞ্জ করে দেন, তাহলে কিন্তু সব জায়গায় অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে, তাই না? কিন্তু আপনি যদি ওই সেম কোডটা 100টা ফাইলের ভিতরে লেখেন, তাহলে ওই 100টা ফাইলে যদি ভুল হয়, তাহলে আপনাকে কী করা লাগবে? মানে হচ্ছে ওই সেম কোডে যদি ভুল হয়, তাহলে আপনাকে 100টা ফাইলে গিয়ে কিন্তু হচ্ছে গিয়ে ওইটা সলভ করা লাগবে ওই কোডটা।
তাহলে এটা অনেক বেশি একটা টাইম কনজিউমিং কাজ, এবং ইরর হলেও বোঝা যায় না যে হচ্ছে ইরর হলেও প্রত্যেকটা ফাইলে গিয়ে গিয়ে ইররটা সলভ করা লাগে। তো এই রকম বিভিন্ন যে সমস্যাগুলো আছে এগুলো সমাধান করার জন্য হচ্ছে আমাদের ওওপি আসছে, ঠিক আছে। তাহলে ওওপি আসলে মেন কনসেপ্টটা কি, বা ওওপি আসলে কি বলে? ওওপি একটা কনসেপ্টের উপরে বেস করে চলে, সেটা হচ্ছে ড্রাই, DRY। DRY মানে কি? ডু নট রিপিট ইউর সেলফ, ঠিক আছে। মানে হচ্ছে আপনি কোড রিপিট করবেন না, বুঝতে পারছি? তাহলে আমরা যদি কোড রিপিট না করি তাহলে কি করতেছি? তাহলে আমরা একটা মেন কোড লিখতেছি, ওই কোডটাকে আমরা বিভিন্ন জায়গায় ব্যবহার করতেছি, এবং ওই কোডটাকে যদি আমরা বিভিন্ন জায়গায় ব্যবহার করে থাকি, তাহলে আমাদের যদি কোনো সময় ওই কোডটা আপডেট করতে হয়, তাহলে আমরা জাস্ট ওই একটা জায়গায়, মেন জায়গায় যদি আপডেট করে দিই, তাহলে আমাদের পুরো ফাইল সিস্টেমে যেই যেই জায়গায় আমরা ওই কোডটা ব্যবহার করছিলাম সব জায়গায় কিন্তু আপডেট হয়ে গেল। এবং কোনো জায়গায় যদি আমাদের ভুল হয় ওই কোডে, আমাদের শুধুমাত্র মেন জায়গাটা যদি আমরা সলভ করে ফেলি, তাহলে আমাদের ফুল যে ফাইল সিস্টেম আছে ওই জায়গায় কিন্তু সলভ হয়ে যাইতেছে। তাহলে এই যে এতগুলো সুবিধা, এর জন্য কিন্তু আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা ফলো করি। এবং আরেকটা সুবিধা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের কোডগুলো খুবই বেশি গোছালো হয়, ফাইল স্ট্রাকচারও খুবই বেশি সুন্দর হয়, এর জন্য কোড ম্যানেজ করাও খুব সহজ হয়। এবং যেহেতু একটা ফিক্স কনসেপ্টের উপরে চলে, এর জন্য অন্যান্য ডেভেলপাররাও খুব সহজেই এই কোড বুঝতে পারে, ঠিক আছে। তাহলে আমরা আসলে এখন বুঝতে চাইতেছি যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কি এবং কেন, সেটা তো আমরা বুঝলাম যে এটা কেন দরকার। এখন এটার মেন কয়টা কনসেপ্ট আছে? এটার মেন অনেকগুলাই কনসেপ্টই আছে। প্রধান যে দুইটা কনসেপ্ট সেটা হচ্ছে গিয়ে ক্লাস এবং হচ্ছে অবজেক্ট, ঠিক আছে। যেহেতু হচ্ছে গিয়ে ক্লাস এবং অবজেক্টের বিষয়, অবজেক্ট শব্দটা তো আপনি বুঝতে পারতেছেন, কারণ হচ্ছে যেহেতু আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং শিখতেছি, তাহলে অবজেক্টস নামের কনসেপ্ট তো থাকবেই, এবং আছে হচ্ছে একটা ক্লাস নামের কনসেপ্ট, ঠিক আছে। এই দুটো হচ্ছে প্রধান, এছাড়াও আরও আছে অনেকগুলো কনসেপ্ট, যেমন ইনক্যাপসুলেশন আছে, ইনহেরিটেন্স আছে, ঠিক আছে। আর আরও অনেকগুলো কনসেপ্ট আছে, সেগুলো নিয়ে আমরা বিস্তারিত জানবো স্টেপ বাই স্টেপ। যেহেতু এটা আমাদের প্রথম ক্লাস, তাই আমরা খুব বেশি কিছু জানবো না, আমরা একটু হচ্ছে গিয়ে গল্প করব, গল্পের মাধ্যমে আমরা জানবো যেটা আমাদের কেন দরকার। কারণ হচ্ছে আমরা প্রোগ্রামিংয়ের কোনো কনসেপ্টটাকে খুব বেশি হেভিলি আমাদের মাথায় ঢোকানোর চেষ্টা করব না, কারণ আমরা যদি ফ্রিলি এবং এনজয় করে যদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো শিখি বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কনসেপ্টগুলো শিখি, তাহলে আমাদের মাথা অনেক দিন থাকবে এবং আমরা মুখস্থ করব না। কারণ দেখা গেল যে আপনি 4টা কনসেপ্ট কী করলেন, মুখস্থ করে ফেললেন, তো মুখস্থ করে আসলে প্রোগ্রামিং হবে না, ঠিক আছে। আপনাকে মন থেকে বুঝতে হবে, এবং যে এক লাইন কোডও যদি আপনি লিখেন, ওই এক লাইন কোড কেন লিখছেন, কীভাবে লিখছেন, না লিখলে কী হইতো, এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। ওকে, তাহলে আমরা এখন যেটা জানবো সেটা হচ্ছে কি ক্লাস কি এবং অবজেক্ট কি, ঠিক আছে। তো যেহেতু আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং শিখতেছি, তার মানে এইখানে সব কিছুকে অবজেক্ট হিসেবে চিন্তা করা হইতেছে। আর আমি আশা করি আপনারা অবজেক্ট কি এটা এতটুকু জানেন, তাই না? আর হচ্ছে ক্লাসটা কি আসলে, হ্যাঁ। তো যেহেতু আমি ধরে নিছি যে হচ্ছে আপনারা সি শার্প প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পারেন, এর জন্য হচ্ছে এই ভিডিওটা দেখতেছেন, তাহলে আপনি জানেন যে সি শার্প প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সহ সব ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিছু ডাটা টাইপ কিন্তু আছে, তাই না? ওই ডাটা টাইপগুলো কে বানাইছে? ওই নিজ নিজ প্রোগ্রামিং গুলোতে ইনবিল্ট ওই সব ডাটা টাইপগুলো থাকে, যেমন হচ্ছে ইন্টিজার, বুলিয়ান, তারপর হচ্ছে ফ্লোট, তারপর আর কি আছে, লং আছে, ক্যারেক্টার আছে, স্ট্রিং আছে। এই ডাটা টাইপগুলো কিন্তু আমরা কেউ বানাই না, এগুলো হচ্ছে বিল্ট ইন ডাটা টাইপ, তাই না? কিন্তু আপনি যদি চান যে আপনি নিজে একটা ডাটা টাইপ বানাবেন, তাই না, এটাও হইতে পারে না যে আপনি একটা নিজের ডাটা টাইপ বানাইলেন এবং সেটা ব্যবহার করলেন, সেটা অবশ্যই একটা মজার বিষয়। তো আপনি যদি নিজের ডাটা টাইপ বানাইতে চান, তাহলে আপনাকে সাহায্য করবে হচ্ছে ক্লাস। তার মানে ক্লাস কি হইলো আলটিমেটলি? ক্লাস হচ্ছে ইউজার ডিফাইন্ড ডাটা টাইপ। ওকে, তার মানে আপনি নিজে একটা ডাটা টাইপ বানাবেন, এটা ইনবিল্ট কোনো ডাটা টাইপ হবে না, আপনি আপনার প্রয়োজন অনুসারে একটা ডাটা টাইপ বানাবেন। ওকে, তো ক্লাসে কি কি থাকে? ক্লাসে থাকতে পারে ক্লাসের মেম্বাররা, তাই না? একটা যদি আপনার ক্লাস থাকে, আপনি যদি চিন্তা করেন আপনি ক্লাস 10-এ পড়েন, তাহলে আপনার ক্লাসে কারা থাকবে? ক্লাসের মেম্বার কারা? স্টুডেন্ট, তাই না? ওই স্টুডেন্ট কি একজনই হয় না? বিভিন্ন ধরনের স্টুডেন্ট হতে পারে, বাট আলটিমেটলি থাকে তো স্টুডেন্ট, ক্লাসের মেম্বার। আচ্ছা, তাহলে এখন প্রশ্ন আসতে পারে না যে ভাইয়া আমরা ক্লাসটাকে কীভাবে ডিক্লেয়ার করি? ওকে, তাহলে আমরা যে ক্লাসটাকে ডিক্লেয়ার করতে চাই, আমাদের মেনলি কী করা লাগবে? আমাদের হচ্ছে জাস্ট ক্লাস নামের একটা কিওয়ার্ড হচ্ছে এখানে লেখা লাগবে। ওকে, এটা হচ্ছে ইনবিল্ট কিওয়ার্ড, এটা হচ্ছে আপনার বানান লাগবে না, এটা অলরেডি আমাদের জন্য সি শার্প বানায় রাখছে। ওকে, আচ্ছা, তাহলে আমি যদি একটা ক্লাস বানাইতে চাই, এখন বিষয় হচ্ছে একটা ক্লাস ধরেন আপনি বানাবেন, একটা ডাটা টাইপ আপনি বানাবেন, এখন ওই ডাটা টাইপের তো একটা নাম দেওয়া লাগবে, তাই না? ক্লাস দিয়ে তো আপনি একটা ডাটা টাইপ বানাবেন, এখন ওই ডাটা টাইপের একটা নাম দেওয়া লাগবে না? যেমন আমরা যদি ডাটা টাইপের নাম দেখি ইন্টিজার, তাই না, বুলিয়ান,
স্ট্রিং, ক্যারেক্টার, তো এগুলো তো একটা নাম ডাটা টাইপের। তো আপনি আপনার ডাটা টাইপের কী নাম দেবেন? ধরেন আমি আমার ডাটা টাইপের নাম দেবো হচ্ছে গিয়ে স্টুডেন্ট। ওকে, যে আমার একটা ডাটা টাইপ আমি বানাইছি সেটার নাম হচ্ছে স্টুডেন্ট। তাহলে এই যে প্রথম আমরা দিলাম ক্লাস, ক্লাস কেন দিলাম? কারণ আমরা ডাটা টাইপ বানাবো, আর কিছু বানাইতে হলে তো বলা লাগবে। আমি যদি শুধুমাত্র স্টুডেন্ট লিখে রাখি তাহলে সি শার্প কেমনে বুঝবে যে আমি একটা ডাটা টাইপ বানাইতে চাইতেছি? বাট আমরা যদি স্টুডেন্টের আগে ক্লাস লিখি তাহলে আমাদের সি শার্প প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাই বুঝতে পারবে যে হচ্ছে আমরা একটা ডাটা টাইপ বানাইতে চাইতেছি। ওকে, তাহলে আমরা লিখলাম স্টুডেন্ট, দেন আমাদের কী করা লাগবে? একটা হচ্ছে সেকেন্ড ব্রেকেট দেওয়া লাগবে। ওকে, তো আমরা দিলাম সেকেন্ড ব্রেকেট, খুবই ভালো কাজ করে ফেলছি আমরা। এখন আমি তো ক্লাস বানাইলাম কিন্তু ক্লাসের তো কোনো মেম্বার নেই। এখন আমি একটা ক্লাসের ভিতর গেলাম, যা দেখলাম কোনো মেম্বারই নেই, স্টুডেন্ট নেই, তাহলে আসলে এই ক্লাসটা বানানোর মানে কি, তাই না? তাহলে অবশ্যই ক্লাসের ভিতরে আমাদের মেম্বার দেওয়া লাগবে। ওকে, তো ক্লাসের মেম্বার আসলে কারা কারা হইতে পারে? তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ওওপি কনসেপ্টের ভিতরে ক্লাসের মেম্বার হইতে পারে দুইজন। কে কে হইতে পারে? আপনি যদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জেনে থাকেন তাহলে আপনি অবশ্যই জানেন যে হচ্ছে গিয়ে কাকে জানেন? আপনি মেথড সম্পর্কে জানেন। মেথড কি? মেথড হচ্ছে ফাংশন। কোনো কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে মেথড বলে, কোনো কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ফাংশন বলে। যেমন আপনি যদি জাভাস্ক্রিপ্ট ব্যাকগ্রাউন্ডের হয়ে থাকেন আপনি অবশ্যই এটাকে ফাংশন বলতেন, কিন্তু সি শার্পে, সি, সি প্লাস প্লাস এগুলোতে বলা হচ্ছে কি মেথড। ঠিক আছে? তাহলে একটা ক্লাসের মেম্বার হইতে পারে কারা কারা? মেথড হইতে পারে এবং হইতে পারে বিভিন্ন ভেরিয়েবল। ওকে, তার মানে একটা ক্লাসের মেম্বার কারা কারা হবে? আবারও বলতেছি, ভেরিয়েবল এবং হচ্ছে মেথড, এর বাইরে আপনি কিছু দিতে পারবেন না। এখন ভেরিয়েবল কি? আশা করি আপনি যেহেতু একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানেন, এবং আমি ধরে নিতেছি যে সি শার্পে জানেন, নাহলে তো সি শার্প দিয়ে আপনি ওপি শিখতে আসতে না এই ভিডিওতে। তাহলে আমি ধরে নিতেছি যেহেতু আপনি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানেন, আপনি অবশ্যই ভেরিয়েবল এবং মেথডকে এটা জানেন। ওকে, তাহলে একটা ক্লাসে যেহেতু দুইটা মেম্বার থাকবে, একটা কি? আবার বলেন, একটা কি? একটা হচ্ছে গিয়ে আপনার ভেরিয়েবল আর একটা হচ্ছে গিয়ে কি? মেথড। ওকে, তাহলে আমরা ভেরিয়েবল কীভাবে ডিক্লেয়ার করি? আপনি যদি সি শার্প প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জেনে থাকেন তাহলে আপনি জানেন ভেরিয়েবল হচ্ছে গিয়ে, আমরা যদি একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করতে চাই আমরা ধরেন ইন্ট লিখবো ডাটা টাইপ। ওকে, এখন বিষয় হচ্ছে গিয়ে আমরা চলেন একটু আলোচনা করে নিই, তারপর হচ্ছে আমরা করি। এখন আমরা কী করছি? একটা ডাটা টাইপ বানাইছি, সেটার নাম কি? স্টুডেন্ট, তাই না? আচ্ছা, তাহলে আমরা বলছিলাম যে একটা ক্লাস থাকবে, ক্লাসের ভিতরে মেম্বার থাকবে। এখন আপনি চিন্তা করেন স্টুডেন্ট নামের একটা ক্লাস কিন্তু আমরা বানাইছি। এখন স্টুডেন্টের ভিতরে মেম্বার কারা থাকবে? স্টুডেন্টের যেই প্রপার্টিসগুলো আছে, ক্যারেক্টারিস্টিকগুলো আছে তারাই তো, তাই না? তাহলে একটা স্টুডেন্টের কী কী থাকে আপনি চিন্তা করেন তো। একটা স্টুডেন্টের নিজের নাম থাকে না? অবশ্যই থাকে। একটা স্টুডেন্টের নাম না থাকলে আপনি বুঝবেন কেমনে যে এটা কে? একটা স্টুডেন্টের কী থাকতে পারে? একটা ইউনিক আইডি থাকতে পারে। ওকে, তারপর আরেকটা স্টুডেন্ট কী থাকতে পারে? যে ওই স্টুডেন্টটা কোন ক্লাসে পড়ে সেটাও তো একটা থাকতে পারে। তারপর আর কী থাকতে পারে? যে ওই স্টুডেন্টটার, আমি তো আইডির কথা বললাম, তার মানে আর নতুন করে আইডির কথা বলার কিছু নেই। ওই স্টুডেন্টের বয়স কত এটাও থাকতে পারে। তারপর আপাতত আমরা চারটা বিষয় নিয়ে কথা বলি, যে একটা হচ্ছে গিয়ে কি? স্টুডেন্টের নাম, একটা হচ্ছে কি স্টুডেন্টের বয়স, একটা হচ্ছে স্টুডেন্টের আইডি, এবং আরেকটা হচ্ছে স্টুডেন্টটা কোন ক্লাসে পড়ে। ওকে, তাহলে এই জিনিসগুলো কি? এই জিনিসগুলো হচ্ছে আমার ক্লাসের মেম্বার। ওকে, তাহলে আমি যদি এখন লিখি প্রথম হচ্ছে নাম, তাহলে নাম কি? কোন ধরনের ডেটা টাইপ? আমরা অবশ্যই জানি যে নাম হচ্ছে কি? স্ট্রিং। ওকে, তাহলে আমরা লিখলাম নেম। তারপরে আমরা জানি আইডি লিখবো, আইডি অবশ্যই ইন্টিজার। আমি ধরে নিতেছি আপনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পারেন, এর জন্য আমি এগুলো বলতেছি না খুব বেশি। তারপর হচ্ছে এজ। তারপর আরেকটা আমরা কি নিয়ে যেন আলোচনা করলাম, যে হচ্ছে নাম নিয়ে আলোচনা করলাম, আইডি নিয়ে, আপনার হচ্ছে এজ নিয়ে আলোচনা করলাম, আরেকটা হচ্ছে কি কোন ক্লাসে পড়ে। তো আমরা ক্লাস সিএলএস দিই, কারণ ক্লাস তো আমাদের রিজার্ভ কিওয়ার্ড, তাই না? ওইটা আমরা লিখতে পারবো না। আচ্ছা, তাহলে আমরা এই স্টুডেন্ট যে আমরা একটা ডাটা টাইপ বানাইলাম ওইটার আমরা চারটা মেম্বার দিলাম। ঠিক আছে? আচ্ছা, ভালো কাজ করে ফেলছি, চারটা মেম্বার দিছি। এখন বিষয় হচ্ছে ভাইয়া চারটা মেম্বার কেন দিলাম, তাই না? ভাই এই জিনিসগুলো দিলাম আমার লাভ কি? এই যে ক্লাসটা বানাইলাম, ক্লাসের মেম্বার দিলাম, আসলে কি লাভটা হইলো, তাই না? এখন আপনি যে চিন্তা করেন আপনার ক্লাসে ধরেন 100টা স্টুডেন্ট আছে। এখন ওই 100 জনের আপনি নাম, আইডি, তারপর হচ্ছে গিয়ে কি বয়স, কোন ক্লাসে পড়ে, এই সব জিনিসগুলা স্টোর করতে চান প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, তাহলে আপনাকে কি করা লাগবে? আপনি একবার চিন্তা করেন তো, আপনাকে কি করা লাগতো বলেন? প্রথম স্টুডেন্টের জন্য আপনি কি করতেন? যে ফার্স্ট, আচ্ছা, আপনি কি করতেন? স্ট্রিং ফার্স্ট স্টুডেন্ট নেম,
ফার্স্ট স্টুডেন্টের নেম লিখতেন, ঠিক আছে। তারপর কি করতেন, ইন্ট ফার্স্ট স্টুডেন্ট এজ, ওকে। তাহলে এইভাবে হচ্ছে ফার্স্ট স্টুডেন্টের আপনি ক্লাস দিতেন, আইডি দিতেন, তার মানে 4টা প্রপার্টি হইতো, তাই না। তা ধরেন আমরা হচ্ছে এখানে 4টা প্রপার্টি লিখে ফেলি, এমনি লিখে দিতেছি আমি 4টা প্রপার্টি। আচ্ছা, তো এই 4টা প্রপার্টি মাত্র কার জন্য লিখলেন, এই 4টা ভেরিয়েবল মাত্র কার জন্য লিখলেন, প্রথম স্টুডেন্টের জন্য। এখন আপনি যদি 100টা স্টুডেন্ট থাকে, আপনাকে 4 লাইন কোড 100 বার লেখা লাগবে, তাই না। তার মানে কয় লাইন কোড হয়ে গেল, 400 লাইন। তাহলে এই 400 লাইন কোডকে আপনি লিখবেন। তো এই 400 লাইন কোডকে যাতে আপনি কমায় ফেলতে পারেন, এর জন্যই কিন্তু আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের কনসেপ্ট। আমি একটু আগেই বলেছিলাম যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের মেন কনসেপ্ট কি, DRY মানে কি, ডু নট রিপিট ইয়োরসেলফ, মানে হচ্ছে নিজেকে নিজে বারবার রিপিট করো না। তাহলে এই যে 4টা জিনিস, এই 4টা জিনিস নিজেকে নিজে বারবার রিপিট করতেছে না, 4 লাইন থেকে 400 লাইন হয়ে গেছে। তাহলে এই জিনিসটা কি আমাদের দরকার আছে না, দরকার নেই। তো আমরা কি করব, ওপি কনসেপ্ট ফলো করব। আমরা কি করলাম, আমরা হচ্ছে গিয়ে একটা স্টুডেন্ট নামের ডাটা টাইপই বানাই ফেলছি, ঠিক আছে, মানে একটা ক্লাসই বানাই ফেলছি। বানাই ফেলার পর উইটার 4টা মেম্বার দিয়ে দিছি। কোন মেম্বারগুলো দিছি, যেগুলো হচ্ছে অবশ্যই প্রত্যেকটা স্টুডেন্টের ক্ষেত্রে কমন। কমন কিভাবে, একটা স্টুডেন্টের নাম থাকবে, সেটা তো কমন জিনিস নাকি, এমন কোনো স্টুডেন্ট আছে যার নাম নেই, অবশ্যই নাম আছে। একটা স্টুডেন্টের আইডি থাকবে, অবশ্যই থাকবে। একটা স্টুডেন্টের বয়স থাকবে, অবশ্যই থাকবে। একটা স্টুডেন্টের ক্লাস থাকবে, অবশ্যই একটা ক্লাস থাকবে, নাহলে সেই কোন ক্লাসে পড়ে, স্টুডেন্ট কি, কোন ক্লাসে স্টুডেন্ট, তাই না। তাহলে যেই জিনিসগুলো কমন, ওই জিনিসগুলোই কিন্তু আমরা একটা ক্লাসের মেম্বার হিসেবে রাখবো। এখন ধর আমি যদি কার নামের একটা ক্লাস বানাইতাম, তাহলে একটা কারের কমন কি কি জিনিস থাকে, একটা কারে কি থাকে, টায়ার থাকে, কারের ব্র্যান্ডের নাম থাকে, মাইলেজ থাকে, এই জিনিসগুলো কমন। তার মানে একটা ক্লাসের মেম্বার হবে কারা, যারা হচ্ছে গিয়ে কমন, ঠিক আছে। তাহলে ক্লাস কি, ক্লাস থাকবে হচ্ছে গিয়ে, ধরেন আপনি যদি হিউম্যান চিন্তা করেন, হিউম্যান, ঠিক আছে, তাহলে হিউম্যান থাকবে ক্লাস, এবং ওই ক্লাসের মেম্বার কারা থাকবে, একটা হিউম্যানের যা যা বৈশিষ্ট্য থাকে ওইগুলা, ঠিক আছে। একইভাবে একটা ক্লাস হতে পারে স্টুডেন্ট, এখন ওই স্টুডেন্টের মেম্বার কারা থাকবে, যারা হচ্ছে গিয়ে স্টুডেন্টের ক্যারেক্টারিস্টিক, যেমন একটা স্টুডেন্টের কী থাকে, নাম থাকে, তারপর হচ্ছে আপনার বয়স থাকে, ক্লাস থাকে, আইডি থাকে। ক্লিয়ার, আশা করি এতটুকু আপনারা ক্লিয়ার আছেন। তাহলে আমরা এই কমন জিনিস তো লিখে ফেললাম, ওকে। তাহলে আমরা একটা ক্লাস লিখলাম এবং ক্লাসের হচ্ছে কি মেম্বারগুলো লিখে ফেললাম, ওকে। তাহলে এখন যদি আমরা চাই, ধরেন আমরা তো একটা হচ্ছে আপনার ক্লাস বানাই ফেলছি, তাই না। এখন এই ক্লাসের উপর বেস করে আমাদের কী বানানো লাগবে, এই ক্লাসের একটা অবজেক্ট বানানো লাগবে। এখন আপনারা অনেকে বলবেন যে ভাই আপনি এই লাইন থেকে আবার এই লাইনে চলে আসলেন কেন, এর জন্য আপনাকে অবশ্যই সি শার্প জানা লাগবে। কারণ সি শার্পে কী হয়, প্রত্যেকটা কোড এক্সিকিউশন শুরু হয় কোথা থেকে, মেইন ফাংশন থেকে, ঠিক আছে। তার মানে আমরা যদি এক্সিকিউশন করতে চাই কোড, আমাদের অবশ্যই মেইন ফাংশনের ভিতরে লিখতে হবে। যেহেতু এটা সি শার্পের ক্লাস না, তাই খুব বেশি বিস্তারিত বলবো না, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা যদি ক্লাসের অবজেক্টটা তৈরি করতে চাই, তাহলে আমরা বলছিলাম কি দুইটা মেইন কনসেপ্ট, একটা কি ক্লাস, একটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা ক্লাস তো বানাই ফেলছি, তাই না। এখন এই ক্লাসের জন্য আমাদের কি করতে হবে, অবজেক্ট বানাতে হবে, ঠিক আছে। তাহলে আপনি চিন্তা করেন, আপনি যখন একটা ডাটা টাইপ ব্যবহার করেন, যেমন আপনি হচ্ছে ইন্টিজার ডাটা টাইপ ব্যবহার করেন, তাহলে ইন্ট লিখেন। স্ট্রিং ডাটা টাইপ ব্যবহার করলে স্ট্রিং লিখেন। ক্যারেক্টার ব্যবহার করলে CHAR লিখেন, তাই না। তারপর ডাবল ব্যবহার করলে ডাবল লিখেন। তাহলে আমি একটু আগেই বললাম যে আমি এখানে একটা নতুন ডাটা টাইপ বানাইছি, যে ডাটা টাইপের নাম হচ্ছে স্টুডেন্ট। তাহলে আমি যদি এই স্টুডেন্ট ডাটা টাইপটা ব্যবহার করতে চাই, তাহলে অবশ্যই আমাকে এখানে কি করতে হবে, স্টুডেন্ট লেখা লাগবে না, নাহলে বুঝবে কি আমরা কোন ডাটা টাইপ ব্যবহার করব। ক্লিয়ার, আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা কি শুধুমাত্র ডাটা টাইপ লিখে বসে থাকতাম, এই যে ডাটা টাইপ লিখছি লিখে বসে থাকতাম না। ডাটা টাইপ লিখছি ভালো কথা, এখন ভেরিয়েবলের একটা নাম তো দেওয়া লাগবে, তাই না। তো একইভাবে আমরা যদি শুধু স্টুডেন্ট লিখে বসে থাকি, তাহলে কি হবে, হবে না। এটা একটা নাম দেওয়া লাগবে, যে তুমি একটা অবজেক্ট বানাইতে চাইতেছো, ঠিক আছে, মানে এই ডাটা টাইপটা ব্যবহার করতে চাইতেছো, এই ডাটা টাইপের একটা ভেরিয়েবলের নাম দাও। তাহলে আমি ধরেন দিতেছি ফার্স্ট স্টুডেন্ট, ওকে। আচ্ছা, এখন হচ্ছে গিয়ে আমরা অবজেক্টটা বানাবো। এতক্ষণ কিন্তু আমরা অবজেক্ট বানাই নাই, এতক্ষণ আমরা কি করছি, আমরা যেই অবজেক্টটা বানাবো সেটাকে যে রাখবো সেই জন্য হচ্ছে গিয়ে একটা ভেরিয়েবল বানাইছি। এখন আপনারা বলবেন যে ভাইয়া আপনি এটা কেন বানাইছেন। আচ্ছা, এখন আপনি চিন্তা করেন, আপনি যদি একটা ইন্টিজার ভ্যালু রাখতে চান, স্টোর করতে চান, তাহলে আপনি কি করবেন,
আপনি কি করবেন, ইন্টিজারের একটা ভেরিয়েবল বানাবেন, তাই না? ধরেন এজ, তাই তো করবেন নাকি? ইন্টিজার ভ্যালু রাখতে গেলে ইন্টিজারে ভেরিয়েবল বানাবেন। তারপর আপনি যদি স্ট্রিং ভ্যালু রাখতে চান স্ট্রিংয়ে ভেরিয়েবল বানাবেন। ঠিক আছে? আপনি যদি ক্যারেক্টারের ভ্যালু রাখতে চান তাহলে ক্যারেক্টারের ভেরিয়েবল বানাবেন। তো একইভাবে আমি যদি আমার বানানো ডাটা টাইপ স্টুডেন্টকে যদি রাখতে চাই তাহলে অবশ্যই স্টুডেন্টের একটা ভেরিয়েবল বানানো লাগবে। স্টুডেন্টের ভেরিয়েবল বানাতে গেলে আগে স্টুডেন্ট ডাটা টাইপ দেওয়া লাগে, দেন ভেরিয়েবলের নাম দেওয়া লাগে, ফার্স্ট নেম ফার্স্ট স্টুডেন্ট। এখন আমি কি করব, এখন হচ্ছে গিয়ে আমি আমার যে অবজেক্ট সেটা হচ্ছে গিয়ে বানাবো। এখন অবজেক্ট বানাতে গেলে কি করা লাগে ভাইয়া? অবজেক্ট বানাইতে গেলে নিউ নামের একটা কিওয়ার্ড ব্যবহার করা লাগে। এখন কথা হচ্ছে নিউ তার মানে নতুন, তাই না? তার মানে কি কি হইতেছে, নতুন আমরা একটা অবজেক্ট বানাইতে চাইতেছি, ভালো কথা। এখন হচ্ছে গিয়ে অবজেক্টটা বানাবো যে ওইটার ক্লাস কে, ডাটা টাইপ কি, সেটা অবশ্যই লেখা লাগবে না? কারণ আমার এখানে তো অনেকগুলো ক্লাস থাকতে পারে, আমি শুধু নিউ লিখে বসে আছি। এখন আমার সিশার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তো আর হিউম্যান না যে সে একে একে সব কিছু বুঝে ফেলবে। তাকে তো অবশ্যই বলে দেওয়া লাগবে যে ভাইয়া আপনি কোন ক্লাসের অবজেক্ট বানাবেন, তাই না? তো এখন আমরা কোন ক্লাসের অবজেক্ট বানাবো বলো? স্টুডেন্টের। এখন আমরা এখানে কি লিখবো, স্টুডেন্ট, দেন আমরা হচ্ছে কি ফার্স্ট ব্র্যাকেট দিব এবং সেমিকোলন। ঠিক আছে? সেমিকোলন কেন দিচ্ছি এখন এটা জিজ্ঞেস করলে আমি বলবো না, কারণ আপনাকে অবশ্যই একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানা লাগবে। আর আমরা যেহেতু এই প্লেলিস্টে সি শার্প শিখতেছি তার মানে অবশ্যই আপনাকে সি শার্প জানা লাগবে। ঠিক আছে? আচ্ছা, তো ভালো কথা। তো এখানে কার্লি এই যে ফার্স্ট ব্র্যাকেটটা আমি কেন দিলাম, ঠিক আছে, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব পরবর্তীতে। আপাতত জানেন যে শুধুমাত্র নিউ এবং হচ্ছে যেই আমাদের হচ্ছে ক্লাসের নাম আছে সেই ক্লাসের নাম এবং হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, এটা দিলে আমাদের একটা এই যে এতটুক কোডের মাধ্যমে আমরা কি করলাম, এতটুক কোডের মাধ্যমে আমরা অবজেক্ট বানাইলাম এবং এই অবজেক্টটাকে আমরা কোথায় স্টোর করলাম, এই ফার্স্ট স্টুডেন্ট নামের একটা ভেরিয়েবলের ভিতরে স্টোর করে ফেললাম। আলহামদুলিল্লাহ, তার মানে হচ্ছে আমাদের ক্লাসও শেষ এবং হচ্ছে কি অবজেক্টও শেষ। এখন তাহলে আমরা কি করব, এখন আমরা জানি কি এই যে আমরা অবজেক্ট বানাইছি অবজেক্টের ভিতরে কে কে ছিল, নেম ছিল, আইডি ছিল, বয়স ছিল এবং সে কোন ক্লাসে পড়ে সেটা ছিল। তার মানে আমরা যখন এটা বানাইছি এবং এটাকে যখন এখানে স্টোর করে ফেলছি তার মানে এই ভেরিয়েবলের ভিতরে এখন কে কে আছে, এই 4জন মেম্বার আছে, তাই না? 4জন মেম্বার থাকবে না? কিভাবে থাকবে এখন আপনি বলবেন ভাই কিভাবে থাকবে? আচ্ছা, তাহলে আমি দেখাই কিভাবে থাকবে। আচ্ছা, আমি হচ্ছে আমার মাইক্রোফোনের জন্য কিবোর্ডটা ভালোভাবে দেখতে পাইতেছি না, ঠিক আছে? তাহলে ইন্টিজার এজ, এখন আমি যদি 10 লিখি এখানে, এখন আমি যদি বলি যে এই এজের ভিতরে 10 আছে, এখন আপনি কি আমাকে প্রশ্ন করবেন যে ভাইয়া 10 কিভাবে আছে? না, কারণ হচ্ছে কি আমি তো দেখতে পাইতেছি যে আমি এজের ভিতরে এই 10 কি স্টোর করছি, তার মানে এই এজের ভিতরে অবশ্যই 10 আছে। একইভাবে একইভাবে কি এই যে ফার্স্ট স্টুডেন্টের ভিতরে আমি কাকে স্টোর করছি, এই যে ক্লাস আছে এই ক্লাসের একটা অবজেক্ট, তাহলে ওই ক্লাসের ভিতরে যে আছে সেটা কি হয়েছে, এই ফার্স্ট স্টুডেন্টের ভিতরে চলে আসছে, স্টোর হয়ে গেছে। তো এই ক্লাসের ভিতরে কে কে আছে, নেম আছে, আইডি আছে, এজ আছে এবং ক্লাস আছে। ক্লিয়ার? আচ্ছা, এখন যেহেতু এটা হয়ে গেছে, স্টোর আমার কাছে চলে আসছে, তাহলে আমি এখন কি করতে পারি, আমি অ্যাক্সেস নিতে পারবো কীভাবে, ফার্স্ট স্টুডেন্ট ডট, ধরেন হচ্ছে নেম, ধরেন আমি নেম বসাইতে চাই, ঠিক আছে? নেমের ভ্যালু এখন আমি এখানে অ্যাসাইন করতে পারবো। তাহলে আমি যদি এখন লিখি যে হচ্ছে কি নেম হচ্ছে কি দিব, নেম ধরেন আমার নামই দিই এমডি ইমরান খান, ওকে, ইমরান খান দিলাম। দেন হচ্ছে গিয়ে আচ্ছা, আমরা কি ওইটা অ্যাক্সেস করতে পারি নাই, আমরা কি এখানে ভুল লিখছি, STUDENT, এখানে আমাদের কি দেখাইতেছে, রিপ্রেজেন্ট টেক্সট এজ এ সিকোয়েন্স স্টুডেন্ট ডট নেম non-nullable field name must contain a non-nullable value when existing constructor consider adding the required modifier and clearing. ওকে, আমরা হচ্ছে কি এখানে পাবলিক, আচ্ছা এখন আমাদের এখানে কি প্রবলেম আছে না, এখন হচ্ছে আমরা এটা বসাইতে পারতেছি, আমরা হচ্ছে গিয়ে সবগুলোকে পাবলিক করে দিই। পাবলিক কেন করতেছি এটা হচ্ছে আমরা পরে দেখবো, ঠিক আছে? আপাতত হচ্ছে কি আমাদের জানার দরকার নেই, প্রথম ক্লাসে খুব বেশি পণ্ডিত হয়ে গেলে হচ্ছে গিয়ে আমাদের সমস্যা আছে, ঠিক আছে? সময় নিয়ে নিয়ে পণ্ডিত হওয়া লাগবে, প্রথম ক্লাস হচ্ছে গিয়ে বেশি পণ্ডিত হওয়া যাবে না। ফার্স্ট স্টুডেন্ট ডট দেখেন আমার কাছে এখানে সাজেশন দিতেছে এজ,
ধরে নিয়ে হচ্ছে কি আমার বয়স হচ্ছে 5, আমি হচ্ছে কি খুব ছোট মানুষ। ফার্স্ট স্টুডেন্ট ডট ক্লাস, ক্লাস হচ্ছে গিয়ে কত 5, আর ফার্স্ট স্টুডেন্ট ডট আচ্ছা সেকেন্ড স্টুডেন্টে চলে গেছে। ফার্স্ট স্টুডেন্ট ডট, এটা কি আছে আমার আইডি আছে, আইডি আমি যদি বসাই দিই, আইডি আমি বসাই ধরেন একটা নাম্বার বসাই দিই, এটা হচ্ছে আমার আইডি। ওকে, আচ্ছা তাহলে আমি এখানে কি করলাম, ভ্যালুগুলো অ্যাসাইন করে দিলাম। ক্লিয়ার? তাহলে দেখেন এখন আমি যত মন চাই স্টুডেন্ট হচ্ছে বানাইতে পারবো। ওকে, দেন এটা প্রথম স্টুডেন্ট বানাইলাম, এখন আমি যদি চাই আমি হচ্ছে গিয়ে আবার স্টুডেন্ট বানাইলাম, এখানে আমি ধরেন সেকেন্ড স্টুডেন্ট দিলাম, সেকেন্ড স্টুডেন্ট দিলাম, এবং ওই সেকেন্ড স্টুডেন্টের জন্য আমি আবার এই 4টা প্রপার্টি হচ্ছে গিয়ে লিখতে পারবো। ঠিক আছে, এই যে নাম আমি ধরেন চেঞ্জ করে দিই, যেমন এমডি ইমরান খান, এখানে হচ্ছে খান ইমরান। ঠিক আছে, বয়স হচ্ছে গিয়া ও হচ্ছে গিয়া ধরেন আপনার 5 বছর না, ওর বয়স একটু বেশি, ও হচ্ছে গিয়া 6 বছর, আর ও পরে হচ্ছে গিয়ে যেহেতু 6 বছর সেই জন্য পরে হচ্ছে গিয়ে 6-এ, আর ওর রোল হচ্ছে গিয়ে এত, আগের রোলে দিয়ে দিলাম এত। ওকে, আচ্ছা তাহলে দেখেন এখন আপনার যদি 100টা স্টুডেন্ট বানাইতে হয়, আপনি জাস্ট এই লাইন কোডটা লিখবেন, দেন ওই লাইন কোডের ভিতরে কে কে চলে আসবে, এই অবজেক্টটা বানাবেন, বানানোর পরে কে কে চলে আসবে, এই অবজেক্টের সকল মেম্বার, তাই না? তাহলে আপনাকে 100 জায়গায় কিন্তু এই ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করতে হইল না, তাই না? আপনি জাস্ট এই ভেরিয়েবলগুলো পেয়ে গেছেন, এখন জাস্ট অ্যাক্সেস করে হচ্ছে গিয়ে আমরা নাম সব কিছু বসিয়ে দিছি। এই 4 লাইন কোডও কিন্তু আমাদের লেখা লাগবে না, আমরা যখন পরের ক্লাস থেকে দেখবো যে এই 4 লাইন কোডও অ্যাসাইন করার জন্য আমাদের লেখা লাগবে না, আমরা 1 লাইন কোডের ভিতরে হচ্ছে গিয়ে এই মানগুলো অ্যাসাইন করে দিতে পারবো। ওকে, এখন বিষয় হচ্ছে ভাইয়া এগুলো যে অ্যাসাইন হয়েছে সেগুলোর প্রমাণ কি আমাদের দেখান। ঠিক আছে, যে ভাই এগুলো যে অ্যাসাইন হয়েছে আপনি তো মিথ্যা কথা বলতে পারেন, তাই না? তো চলো আমরা দেখে নিই। তো আমরা যদি কিছু দেখতে চাই তাহলে এখানে কি লেখা লাগে আমি আশা করি জানার কথা, যেহেতু আপনারা স্বীকার করে নিছেন যে না আমি হচ্ছে গিয়ে সি শার্প জানি, এই জন্য হচ্ছে আমি এখানে এটা দেখতেছি। ওকে, তাহলে আমরা ধরেন এটা নেম দেখতে চাই, যদি নেম ঠিকঠাকভাবে আসে তাহলে বাকিগুলো আসবে, তাই না? এতটুকু বিশ্বাস তো করা লাগবে, কারণ আমি চাইতেছি না সবগুলো আবার দেখাইতে। ঠিক আছে, আচ্ছা এখানে হচ্ছে আমরা কি করতে পারি, আমরা ওই যে স্টুডেন্ট, আমরা এখানে হচ্ছে গিয়ে এই যে এটা কি করতেছি এটা আসলে আপনাদের জানার কথা, কারণ আপনারা আমাকে আবারও বলছিলেন যে আপনারা হচ্ছে কি সি শার্প জানেন। ঠিক আছে, তো এই জন্য আমি এগুলো কি লিখতেছি এগুলো হচ্ছে কি আমি দেখাবো না। আচ্ছা, তো আমরা বুঝবো কেমনে কোনটা কোনটা কোন স্টুডেন্ট, এখানে আমরা লিখে দিই স্টুডেন্ট, স্টুডেন্ট 1 এবং স্টুডেন্ট 2। ঠিক আছে, আচ্ছা লিখে দিলাম, এখন হচ্ছে আমরা কি করি এটা রান করি, তাহলে আমরা দেখতে পারবো। আমরা এখানে ভুল করছি একটা, কারণ আমরা দুই জায়গায় হচ্ছে ফার্স্ট স্টুডেন্ট লিখে রাখছি। ঠিক আছে, এখানে কি ফার্স্ট স্টুডেন্ট লিখছি না, হ্যাঁ এখানে আমাদের লেখা লাগবে কি সেকেন্ড স্টুডেন্ট, সেকেন্ড স্টুডেন্ট, এই যে জায়গায় হচ্ছে কি আমরা ফার্স্ট স্টুডেন্ট লিখছি সব জায়গায় হচ্ছে আমরা সেকেন্ড স্টুডেন্ট লেখা লাগবে। ওকে, তাহলে আমরা কি করি, আমরা হচ্ছে কপি করি, কপি করে হচ্ছে সব জায়গায় পেস্ট করে দিই, আমরা হচ্ছে কি সব জায়গায় পেস্ট করে দিতেছি। ঠিক আছে, এখন যদি আমরা আবার সেভ করি, সেভ করে আমরা হচ্ছে আমাদের টার্মিনালটা হচ্ছে কি অফ করে দিই, অফ করে দিয়ে আবার রান করে ফেলি। ওকে, তাহলে দেখেন এখানে হচ্ছে চলে আসছে স্টুডেন্ট প্রথমকে, প্রথম স্টুডেন্ট নাম আমরা এমডি ইমরান খান দিয়েছিলাম, এমডি ইমরান খান, দ্বিতীয় স্টুডেন্ট নামে খান ইমরান দিয়েছিলাম, খান ইমরান। ওকে, তো আমাদের অ্যান্সার কিন্তু চলে আসছে। আমরা কি করছি, আমরা হচ্ছে গিয়ে ক্লাস বানাইছি এবং সেই ক্লাসে কি করছি অবজেক্টও বানাই ফেলছি। ওকে, তাহলে আজকের ক্লাসে আমি আশা করি আপনারা বুঝতে পারছেন যে ক্লাস কি এবং ক্লাসের অবজেক্ট কিভাবে হয়। এখন অনেকে বলবে যে ভাইয়া আপনি বললেন যে হচ্ছে কি এত লাইন কোড লেখা লাগে, এর জন্য আপনি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং শিখাইতেছেন, এইখানেও তো ওই 5 লাইন করে লেখা লাগতেছে, তাহলে হচ্ছে লাভ লিখি তো আমি যদি 100টা স্টুডেন্ট লিখি তাহলে তো আমাকে 400 লাইন করে আবার লেখাই লাগতেছে না, এটাকে আরও বেশি শর্ট করা যায়। এবং তার উপর হচ্ছে আপনি কিন্তু প্রত্যেকবার ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছেন না, আপনি জাস্ট ভেরিয়েবলে ভ্যালু অ্যাসাইন করতেছেন।
ঠিক আছে? এতে হচ্ছে আপনার মেমোরি কনজিউমও কম হইতাছে। আপনার 400টা ভেরিয়েবল ডিক্লেয়ার করা আর ভেরিয়েবলের মান ডিক্লেয়ার করার কনসেপ্ট কিন্তু আলাদা, ঠিক আছে? এটাকে আমরা আরও শর্ট করতে পারবো। তো এটা নিয়ে এখনই প্রথম ক্লাসে খুব বেশি গভীরে যাইতেছি না, যখন আমরা যাব গভীরে তখন হচ্ছে সব কনসেপ্ট আমাদের ক্লিয়ার হয়ে যাবে আশা করি, ঠিক আছে? তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন আশা করতেছি। এবং এই ভিডিওতে যদি আপনি কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন, আশা করি যে আমি উত্তর দিব। এবং আশা করব যে সব কিছু বোঝারই কথা যদি আপনি সি# প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ভালোভাবে জেনে থাকেন বা পেরে থাকেন, ঠিক আছে? আল্লাহ হাফেজ।